আপনি নিশ্চয়ই প্রধান উপদেষ্টার ভাষণটি শুনেছেন। আমরা তুষার ভাইয়ের বক্তব্য শুনছিলাম, সেই ভাষণ সম্পর্কে কিছু অ্যানালাইসিস শুনছিলাম। আপনি আসলে কি মনে করছেন তার এই ভাষণের ব্যাপারে, বা জামায়াতের ইসলামীর অবস্থান কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সম্মানিত আমার সহ আলোচক এবং দর্শক শ্রোতা মণ্ডলী। প্রথম কথা হচ্ছে, আজকে যে প্রধান উপদেষ্টার যে ভাষণ জাতির উদ্দেশ্যে দিয়েছেন, আমরা পেছনের দিকে যদি গিয়ে বলতে চাই, তাহলে এই অভ্যুত্থান অথবা বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশের অন্যতম মানুষের প্রত্যাশা ছিল তিনটি, এবং আমাদের সরকারও সেটি বলেছেন যে সংস্কার, বিচার এবং নির্বাচন। সুতরাং একই সাথে বলা যায় আমরা আজকে দুটি জিনিস যেভাবেই হোক না কেন, কোনো দলের উইং অথবা তাদের মত রক্ষা অথবা হয় না, সেই আলোচনায় আমি পরে যেতে চাই। সংস্কারের মোটামুটি একটা আদেশ আমরা আজকে সেখানে পেয়েছি, এবং মৌলিক অনেকগুলো বিষয় যেগুলো আমাদের ঐক্যমতের একটা জায়গা আমরা এসেছি, সেই জায়গাটা আমি মনে করি জাতির সামনে আজকে পেশ করা হয়েছে। এটি আমরা আমাদের বিরাট অগ্রগতি আমরা মনে করি। এবং আজকের এই প্রধান উপদেষ্টার ভাষণের পরে আমাদের যে দলীয় মতামত, এবং আপনারা জানেন যে ৮ দল আন্দোলনরত, সেখানে প্রথম জামাত ইসলামী দলগতভাবে তার হয়তো রিয়াকশানটা কিছুক্ষণের মধ্যে হয়তো বা জানাবে, এটা জাতি জানতে পারবে। আর এরই পাশাপাশি অন্য ৮ দল বসেই মূলত পরবর্তী কর্মসূচি আলাপ আলোচনা করে সেগুলো ঠিক করবে। আমি প্রথমত এখানে যেটি অগ্রগতির জায়গায় দেখতে চাই সেটি হচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে আরেকটি জিনিস, আজকে বিচারের যে রায় আমরা প্রত্যাশা করেছিলাম বিগত দিনে যারা এখানে হত্যা, রাহাজানি, এখানে মানবাধিকার এবং মানবতা বিরোধী অপরাধ করেছিল শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট খুনিরা, সেটির একটি রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। সেটিও আমরা আজকের দিনে আমরা প্রত্যক্ষ করেছি। এবং যারা এই বিচার কার্যক্রমকে ব্যাহত করার জন্য আজকে লকডাউনের মতো কর্মসূচির ঘোষণা করেছে, বাংলাদেশ জামাত ইসলামী এবং বলা যায় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা যারা অংশীজন ছিলাম, আমরা সবাই রাজপথে ছিলাম। আমরা আজকে কোনো জায়গায় আওয়ামী লীগের সে অস্তিত্ব আমরা দেখিনি, বরং এটি ছিল তাদের একটি কাগজে কর্মসূচি, এবং চোরাগুপ্তা বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে, গাড়িতে আগুন দিয়েছে, সেগুলো আমরা দেখেছি। কিন্তু প্রকাশ্য দিবালোকে তাদের যে নৈতিক শক্তির বলে রাজপথে এসে দাঁড়ানো, সেটা আমরা কোনো জায়গায় প্রত্যক্ষ করিনি। সুতরাং আমরা মনে করি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াইয়ে গোটা জাতির, আমাদের অংশীজনদের যে রাজপথের ভূমিকা, আমি সেটিকেও আজকে পজিটিভলি দেখতে চাই। এখন তৃতীয় আলোচনার বিষয়টি হচ্ছে এর মধ্য দিয়ে একটি নির্বাচন। দেখুন, আমাদের এখানে যে সংস্কারের প্রশ্নে কিন্তু আমাদের বিশেষ করে বিএনপি, তারা কিন্তু প্রথম থেকেই এই সরকারের সংস্কারের ম্যান্ডেট নিয়ে অনেক কথা তারা বলেছে, কিন্তু আমরা দেখেছি পর্যায়ক্রমে তারা সে সংস্কারের মধ্যে এসেছে এবং তারা আলোচনায় অংশগ্রহণ করেছে। এবং বাংলাদেশের ইতিহাসে দিস ইজ দ্য গুড সাইন অর পার্ট অফ ডেমোক্রেসি, আই থিঙ্ক, যে অনেক লম্বা সময় ধরে এখানে আলাপ আলোচনা হয়েছে, নোট অফ ডিসেন্ট হয়েছে, প্রত্যেকে তার মত প্রকাশ করেছে। কিন্তু একটা জায়গায় এসে আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল, এবং দায়িত্ব দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, যে অর্থাৎ গণভোটের প্রশ্নে প্রথম বিএনপি গণভোটকে নিজে কিন্তু তারা চায়নি। পরবর্তীতে তারা যখন রাজি হয়েছে, সেই গণভোট হওয়া কখন হবে সেটি নিয়ে কিন্তু আলোচনাটা তৈরি হয়েছে, এবং গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। তখন বিশেষজ্ঞরা কিন্তু এই ব্যাপারে তাদের মত দিয়েছে, হয়তো তারা এক পর্যায়ে কনভিন্স হয়েছে। কারণ এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু গণভোটের মাধ্যমেই তার কর্মকাণ্ডকে, হানা ভোটের মাধ্যমেই সেটি কিন্তু জাতির সামনে পেশ করা হয়েছিল, এবং জাতি সেটিকে গ্রহণ করেছে। সুতরাং আমরা মনে করি এটি অস্পষ্ট কোনো বিষয় নয়, খুবই পরিষ্কার যে গণভোটের মাধ্যমে এটিকে আমাদেরকে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, যারা আমরা বলেছিলাম গণভোট যারা বলে যে সংবিধানে নেই, যেমন বিএনপি বলেছে গণভোট তো সংবিধানে নেই, কিন্তু আমরা বলেছি না, তাহলে তো শেখ হাসিনার সেই কার্যক্রমকেই আমরা অনুমোদন দিচ্ছি, কারণ এই গণভোট কিন্তু সংবিধানে ছিল, শেখ হাসিনা বাতিল করেছে। সুতরাং সেটি গণভোট সংবিধানেরই অংশ, এবং সেটি আবার কেয়ারটেকার সরকারের সাথে রিস্টোর হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা দাবি করেছিলাম যেই কারণগুলোতে, যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর মাধ্যমে নির্বাচন, কারণ গণভোট যদি আগে না হয়
তাহলে আপনি মত এটি হানার কোন কি হলো এটা তো আপনি জানতে পারবেন। দ্বিতীয় হচ্ছে যে প্রশ্নটি এখনো আলোচনায় আসবে এবং আমার মনে হয় নতুন করেও থাকবে, সেটি হচ্ছে আমরা বলেছি যে 29 সালে কিন্তু নির্বাচন হওয়ার কথা এই সংবিধানের আলোকে। তাহলে আপনি যে ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলছেন সেই নির্বাচনটা কিসের আলোকে হচ্ছে? এই যে 26-এর যে নির্বাচন ফেব্রুয়ারি, এটা কোন বিধানের ভিত্তিতে হচ্ছে? তাহলে যেই সরকার এই নির্বাচনের আয়োজন করছে সেই সরকারের এই প্রশ্নটি কিন্তু এখানে এর সাথে জড়িত। আমরা এরপরে বলেছিলাম যে উচ্চকক্ষের পিআর। আমরা মনে করি বিএনপি কিন্তু এই পিআর শব্দটা শোনার পরে বলছে এটা আজগুবি, নতুন অনেক কিছু তারা। রেজা ভাই, আমি আপনাকে একটু থামাতে চাই। আপনি বলছিলেন যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী নির্বাচন 2029 সালের কথা বলছেন। আপনি যদি এই যে এখন 26-এর নির্বাচন কি আমাদের সাংবিধানিক নির্বাচনের অংশ? এই নির্বাচন 26-এর নির্বাচন তো আমাদের, কারণ শেখ হাসিনাই তো পালিয়ে যাওয়ার কারণে এই নির্বাচন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারকে সাংবিধানিক কোন সরকারের আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটা কি সাংবিধানিক পদত্যাগ করেন নাই? উনি পদত্যাগও করেছেন। হ্যাঁ, উনি পালিয়েছেন, পদত্যাগ করেছেন, পালাতে বাধ্য হয়েছেন জনগণের আন্দোলনের মুখে। সুতরাং আমরা বলছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে রেগুলেশনটা এখানে হয়েছে সেই রেগুলেশন এবং এই যে 26-এর যে নির্বাচন, এটির জন্যেই গণভোটটা আগে হওয়া প্রয়োজন। কিন্তু সরকার হয়তো তার ব্যাখ্যা দিবেন এবং দিচ্ছেন, সেটিকে মনে করেই তারা এটিকে নিচ্ছে। আমি বলেছি উচ্চ কক্ষে আর আজকের যে পিআর পদ্ধতির কথা, এই পিআর পদ্ধতির কথা আমরা নিম্নকক্ষ বলেছিলাম, কিন্তু বিএনপি বলেছে যে তারা নাকি পিআর পদ্ধতি বুঝে না। তাহলে আজকে উচ্চকক্ষে পিআর বোঝা গেল তো যে পিআর পদ্ধতি পৃথিবীতে আছে এবং এটি আজকে সরকারও এটিকে গ্রহণ করেছে। আমি মাঝখানে একটা কথা বলেছিলাম যে আমাদের লম্বা সময়ের যেমনি রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে, বেটার হতো যে সরকার আমাদেরকে যে 1 সপ্তাহ সুযোগ দিয়েছিল যে আপনারা রাজনৈতিক দলগুলো বসে একটি জায়গায় আলোচনা, কিন্তু এটি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং 8 দলের পক্ষ থেকে আমরা কিন্তু আহ্বান জানিয়েছিলাম, আগের দিন আমরা আহ্বান জানিয়েছিলাম, কিন্তু বিএনপি সেটাতে রাজি হয়নি। অর্থাৎ তাদের ইগোইজম বলে, বলছিল যে প্রধান উপদেষ্টা যদি আমন্ত্রণ জানায় তাহলে ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছে। সুতরাং আমরা এখন মনে করি যে আজকের যে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, যে ভাষণটি তিনি দিয়েছেন, এটা অনেক বিশ্লেষণের দাবি রাখে এবং নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলো প্রিলিমিনারি হয়তো রিয়াকশন দেবে, কিন্তু এটাকে পর্যালোচনা করে তাদের পরবর্তী কার্যক্রম নেবার জন্য আমার মনে হয় একটু সময় সেখানে লাগে। কিন্তু জামায়াত ইসলামী কি আসলে যে ভোটের দিন, জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট, এটি তো জামায়াত বলছে আগে হতে হবে, এখন সেই জায়গাটিতে আপনারা আসলে, আমরা এই কথা যখনই কেউ বলে তখন আমাদেরকে আগে যেতে হয় ওই কেয়ারটেকার সরকারের কাছে। অর্থাৎ কেয়ারটেকার সরকারের যখন আমরা ফর্মুলা দেই বাংলাদেশ জামাত ইসলামী, তখন কিন্তু এটাকে বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলোই, আজকে যারা এই গণভোটের কথা মানতেছে না, আজকে যারা বলে যে এটা হবে না, এই সময় এটা কি সংবিধানে আছে, তখনই তারা কিন্তু এটাকেও নেগলেক্ট করেছে। কিন্তু জনগণ এক পর্যায়ে সেটিকে পার্ট অফ কনস্টিটিউশন হয়েছে, সেটি জনগণের আকাঙ্ক্ষা অভিপ্রায় আজকে কেয়ারটেকার সরকার সংবিধানের অংশ। সুতরাং আমরা মনে করি আমরা জনগণের জন্য আন্দোলন করছি, আমরা কারো মতকে জনগণের নিজেদের দলীয় মত অথবা আমার মতটাকে জনগণের মত বলে আমরা চাপিয়ে দিতে চাই না, বরং আমরা এই নতুন বাংলাদেশে আমরা এখনো মনে করি ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছিলাম, আন্দোলনটা চালিয়ে যেতে চান আপনারা। আমাদের সেটির অবস্থানটা নিঃসন্দেহে আমি আগে বলেছি যেটি যেহেতু আমরা আন্দোলনরত দলগুলো সবাই বসে সে ব্যাপারে তারা ঘোষণা দেবে, সেটা এককভাবে বলার কিছু। ধন্যবাদ।